কর্মসূচি প্রত্যাহারে স্বাভাবিক এনবিআরের কার্যক্রম, চট্টগ্রাম কাস্টমস ও স্থলবন্দরের সচল শুল্কায়ন। তফসিল স্থগিত, ৩১ জুলাই হচ্ছে না জাকসু নির্বাচন। ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঘোষণা। জুলাইয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ, বছরে ২৫০ কোটি টাকা সাশ্রয়ের আশা। ডিমের দরপতন, লোকসানে বন্ধের পথে অনেক খামার। পরিস্থিতি সামলাতে ডিম সংরক্ষণ ও রপ্তানির দাবি। এবং বর্ষার শুরুতেই আগ্রাসী ফেনীর নদ নদী, বিস্তীর্ণ এলাকায় ভাঙন, সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের পর সকাল থেকে দেশের সবগুলো শুল্ক স্টেশন ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে। তবে পণ্য খালাসে জট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন হাজেরা শিউলি, হিলি স্থলবন্দরে আছেন সোহেল রানা ও চাঁপাইনবাবগঞ্জে আছেন সোহান মাহমুদ। প্রথমে চলে যেতে চাই হাজেরা শিউলির কাছে চট্টগ্রামে। শিউলি, কাস্টমসে পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। যেহেতু শুল্ক কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন তাই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তবে তাদের প্রত্যেকটি টেবিলে কিন্তু বিপুল পরিমাণ ফাইল যে জমে গেছে, যেহেতু গত দুদিন একেবারেই কাজ হয়নি এবং এর আগে টানা 6 দিন কিন্তু কাস্টমস কর্মকর্তারা প্রায় 5 ঘন্টা করে কর্মবিরতি পালন করেছেন। এবং এখানে কিন্তু অনেকগুলো প্রক্রিয়া সম্পৃক্ত থাকে। প্রথমে কিন্তু আমদানিকারককে এর পক্ষে তার CNF এজেন্ট কোনো পণ্য বন্দরে আসার পর তাদের অনলাইনে বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয়। তারপরে সেটি অ্যাসেসমেন্ট হওয়ার পর তারা শুল্ক পরিশোধ করে এবং বন্দরে ডেলিভারির জন্য আবেদন করার পর নানা ধাপ পেরিয়ে তাদেরকে পণ্য ডেলিভারি নিতে হয়। এবং পণ্য ডেলিভারি নেওয়ার আগে শুল্ক পরিশোধের পর যখন তারা বন্দরে আবেদন করেন তার 1 বা 2 দিন পর পণ্যটি ডেলিভারি নিতে পারেন। যেহেতু গত 2 দিন টোটালি কাজ হয়নি এবং শুল্ক কর্মকর্তাদের যে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সম্পৃক্ততা, গেট ভেরিফিকেশন, গেটে পণ্য ডেলিভারি নেওয়ার আগে যাচাই এবং আনস্টাফিং শাখা যেখান থেকে পণ্যগুলো গাড়িতে তোলা হয় সেখানে তারা যাচাই করে থাকেন। এবং স্ক্যানিং শাখা যেসব FCL কন্টেনার সরাসরি শিল্প কারখানা মালিকের প্রাঙ্গণে চলে যায় বা কারখানায় চলে যায় সেগুলো স্ক্যানিং হয়। তো এইসব শাখায় কিন্তু কাস্টমসের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। এবং এর আগে কিন্তু আমদানি ক্ষেত্রে শুধু তাদের কর্মবৃত্তি থাকলো। গত 2 দিন আমদানি এবং রফতানি দুটো কার্যক্রমই বন্ধ ছিল এবং অফডকগুলোতে বিপুল পরিমাণ রপ্তানি কন্টেনার জমে গেছে, প্রায় 14,000 TEUs এবং অনেক পণ্যই কিন্তু যথাসময়ে তারা শিপ মিস করেছে বা যথাসময়ে শিপমেন্ট হয়নি। এবং বন্দরেও কিন্তু জাহাজজট তৈরি হয়েছে। বহির্নোঙরে প্রায় 21টি কন্টেনার জাহাজ ছিল গতকাল পর্যন্ত এবং যেটি তো 10টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছিল। তো এক্ষেত্রে ডেলিভারি যেন তারা দ্রুত নিতে পারেন সে কারণে তারা কাস্টমস এবং বন্দরের আন্তরিক সহযোগিতা চেয়েছেন এবং যে কাজগুলো ফাইল ওয়ার্কগুলো আছে সেগুলো যেন কর্মকর্তারা একটু আন্তরিকতার সাথে করেন এবং তাদের যে কর্মঘণ্টা যেহেতু গত কয়েকদিন তারা কাজ করেননি তাই একটু বাড়তি কাজ করে যেন তারা সেটা একটু পুষিয়ে দেন। এক্ষেত্রে না হয় কিন্তু যেহেতু তাদের এই ক্ষেত্রে আমদানিকারকদের বা ব্যবসায়ীদের কোনো দোষ ছিল না, কিন্তু গত 4 মাস ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরে 4 দিনের বেশি ফ্রি টাইমের পর পণ্য রাখলেই কিন্তু 4 গুণ হারে জরিমানা দিতে হচ্ছে। এবং তাই ব্যবসায়ীরা দাবি জানছেন 4 মাস ধরে তারা কিন্তু বিপুল পরিমাণ লোকসান দিয়ে যাচ্ছেন। নানা ধরনের সমস্যার কারণে গত 1 মাস ধরে কিন্তু বন্দরে থেকে তারা স্বাভাবিকভাবে পণ্য ডেলিভারি নিতে ব্যাক পেতে হচ্ছে এবং তাদের সময় বেশি লাগছে। এবং যেসব পণ্য আসলে কায়িক পরীক্ষা করতে হয় বা পুরোপুরি পরীক্ষা করা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু সময় আরও বেশি লেগে যায়। তাই তারা বলছেন যে এক্ষেত্রে যেন তারা একটু বাড়তি সময় কাজ করে তাদের কাজগুলো যেন সম্পন্ন করে দেন এবং দ্রুত শুল্কানের কাজগুলো করে দেন এবং যে প্রসেসগুলো আছে সেগুলো যেন একটু দ্রুত হয়। এবং এখানে কিন্তু ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ধাপ পেরোতে হয় এবং এক একটি পণ্য ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় যে যাবতীয় প্রক্রিয়া শেষ করে তাদের পণ্য ডেলিভারি নিতে 10 থেকে 12 দিন লেগে যায়। এবং ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 41,000 TEUs কন্টেনারের জট রয়েছে এবং ইতিমধ্যে যেসব জাহাজ আসলে পণ্য খালাস করতে পারেন নাই এবং নতুন করে যেসব জাহাজ আসবে প্রতিদিনই কিন্তু 8,000 প্রায় কন্টেনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি পণ্য ডেলিভারি হয় প্রায় 3 থেকে 3,500 TEUs, কিন্তু গত
গতকালও কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো পণ্য ডেলিভারি হয়নি, তবে সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে পণ্য ডেলিভারির কার্যক্রম শুরু হয়েছে এবং আইসিডিগুলোতে যে পণ্যগুলো জমে ছিল সেখানেও কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেবাগ্রহী তারা ব্যবসায়ীরা আশা করছেন ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কর্মসূচিতে আর না হয় এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে এবং এটি কিন্তু শেষ মাস চলতি অর্থ বছরে, তাই রাজস্ব আহরণের যে টার্গেট সে লক্ষ্যমাত্রা পূরণও কিন্তু ব্যাহত হয়েছে। তো চট্টগ্রাম বন্দরকে যেহেতু দেশের হৃৎপিণ্ড বলা হয়, তাই তারা চাইছেন যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মসূচি না হয় দেশের অর্থনীতির স্বার্থে এবং ব্যবসার স্বার্থে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সবশেষ। কাস্টমসে আমদানি রপ্তানির খবর শুনছিলাম হাজেরা শিউলের কাছ থেকে। এবার যেতে চাই চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, আপনার কাছে জানতে চাই এই যে পণ্যের ছাড়পত্র পেতে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? রাত্রি সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। আপনাকে বলে রাখি, এনবিআরের কর্মসূচি প্রত্যাহারের পর গত 2 দিন ধরে যে শাটডাউন স্থলবন্দরে চলছিল, এটি প্রত্যাহারের পর সকাল থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে এবং এই বাংলাদেশ থেকেও রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 15টি ভারতীয় পণ্য বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো লোড আনলোড করা হচ্ছে। এই সব ট্রাকে বিশেষ করে পাথর আমদানি হচ্ছে, পেঁয়াজ এছাড়াও বিভিন্ন ধরনের সরঞ্জাম আসছে। বিশেষ করে এই স্থলবন্দরটি সবচেয়ে পরিচিত পাথর আমদানির কারণে। পাথর সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় 500 ট্রাক পাথর এখান দিয়ে আমদানি হয় বলে এখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন গত 2 দিনে তারা কোনো আয় করতে পারেননি, অচল অবস্থায় এই স্থলবন্দর পড়েছিল। সেক্ষেত্রে আজকে তারা কিছুটা স্বস্তি অনুভব করছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, বিশেষ করে ভারতের মহদীপুর স্থলবন্দরে এখানকার ব্যবসায়ীদের অনেকগুলো ট্রাক আটকে ছিল, এতে কিছুটা পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন পেঁয়াজ এছাড়াও গুড়ের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার কাস্টমস কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, এখানকার কয়েক কোটি টাকা এই 2 দিনে রাজস্ব ঘাটতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা টিপু সুলতানের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা বলছিলেন যে সকাল থেকে বিকাল পর্যন্ত যেহেতু 500 ট্রাক এখান দিয়ে পণ্য আমদানি হয়, সেক্ষেত্রে আরও বাড়বে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন, কারণ এখন অনেকটাই ভালো পরিস্থিতি বিরাজ করছে। এখানে সবাই স্বস্তিতে বিভিন্ন কার্যক্রম করছেন। এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ মুক্তি। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের পর সকাল থেকে দেশের সবগুলো শুল্ক স্টেশন ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম। আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে যুক্ত হয়েছেন মশিউর অনেক আপনার কাছে জানতে চাই, এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কি কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কিনা এবং সেবা কার্যক্রম নিয়ে আপনার কাছে জানতে চাই। আসতে শুরু করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের এই কার্যালয়। তাই একবারে সকাল 8টা থেকে দেখতে পাওয়া গেছে কর্মকর্তারা তারা আসতে শুরু করেছেন এবং শুধু আসতে শুরু করেছেন তেমনটা না বলে স্বতঃস্ফূর্ত ভাবে আসতে শুরু করেছেন, সেটা বলতে হয়। আমরা বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি এবং তারাও বলেছেন যে দীর্ঘ একটা অচল অবস্থা, কমপ্লিট শাটডাউন, তারপরে যে বাস্তবতা, সে বাস্তবতায় তারা কিন্তু কারণ বেশ অনেক ক্ষতি হয়েছিল। রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন তারা এবং সেই দায়িত্বটা তারা যখন পালন করতে পারেন না বা পারছিলেন না, তাই তারা নিজেদের কাছে বেশ খারাপ লাগছিল বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, রাত্রি গতকালকের যেই নাটকীয়তা এবং তারা 1.5 মাসের যে প্রেক্ষাপট, এই সবকিছু বিবেচনা করেই কিন্তু তারা সেই আন্দোলনে ছিল, সেই আন্দোলন থেকে সরে আসছে। শেষ পর্যন্ত আমি বলতে চাই বাধ্য হয়েছে। এই বাধ্য হচ্ছে কথাটা বলতে হয় কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কমপ্লিট শাটডাউন পরপর 2 দিন চলছিল এবং সেই শাটডাউনের ভেতরে যখন সেই তারা কথা বলছিলেন, বিভিন্ন সময় তারা প্রেস ব্রিফিং অংশ করছিলেন, যারা এই আন্দোলনের নেতৃত্বস্থানীয় দায়িত্বে ছিলেন, তারা জানাচ্ছিলেন যে কোনোভাবেই তাদের এই আন্দোলন থেকে সরে আসবে না। কিন্তু পাল্টা ভাবে জানানো হচ্ছিল যে দুদক থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যে উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক ছিল, সেই বৈঠকও শেষ মুহূর্তে এসে উপদেষ্টা বলেছেন বৈঠক হবে না।
তারপরের মুহূর্তে দেখা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের বরাবর চিঠি আছে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার নিয়ে আসা হবে এমন কথা যখন বলা হয়, তখন তারা এক প্রকারের বাধ্য হয়ে পরবর্তীতে ব্যবসায়ীদের সঙ্গে রাতের বেলা বৈঠকে বসেন এবং এক পর্যায়ে ব্যবসায়ীদের মধ্যস্থতাই বলা যায় যে শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের যে কার্যক্রম, সে কার্যক্রমের স্থবিরতা দূর হয়েছে এবং তারা স্বাভাবিকভাবে যে তাদের যে কার্যপ্রণালী সেগুলো শুরু করতে সমর্থ হয়েছে এবং তারই প্রতিফলন আসলে আমরা দেখতে পেয়েছি আজকে সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে। যারা সেবা প্রত্যাশী তারাও আসছেন, পাশাপাশি বেশ কিছু সেবা প্রতিষ্ঠানের কথা ছিল, তারা কিছুটা দ্বিধায় ছিলেন যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মশিউর অনেক। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের চূড়ান্ত পরীক্ষা শেষ পর্যায়ে। সফল হলে জুলাইয়ে বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু করবে বিপিসি। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে প্রবেশ করবে প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরের সাশ্রয় হবে 250 কোটি টাকা। আর জানাচ্ছেন হাজারা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। 3টি বিপণন কোম্পানির আমদানি করা এই জ্বালানি তেলের 90%ই পরিবহন করা হয় নৌপথে। এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই সঙ্গে 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ। এতে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ব্যয় হয় প্রায় 400 কোটি টাকা। এছাড়া ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণে দূষিত হয় নদী। সব মিলিয়ে সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনে 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে এই তেল পরিবহনের প্রকল্প নেয় বিপিসি। নানা জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে গেল মার্চে শেষ হয় 250 কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। ওই মাসেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও টেলিকমিউনিকেশন ও অটোমেশনের কাজ শেষ না হওয়ায় সম্ভব হয়নি। এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। 250 কিলোমিটার একটা পাইপলাইন, এই পাইপলাইনটা বুঝিয়ে দেওয়ার কাজ, এবং এটা কিন্তু অটোমেশন সব স্কাডা, পিএলসি, টেলিকমিউনিকেশন সিস্টেম, রজব মেলাগুলা ভাল বড় বড়, এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। গত 22 জুন রোববার থেকে শুরু হয়েছে চূড়ান্ত ট্রায়াল। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল এবং পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাঙ্কার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লায় অবস্থিত ডিপোতে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর মধ্যে 7 দিনে পাঠানো হয়েছে প্রায় 2.5 কোটি লিটার ডিজেল। বুধবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিপিসি চেয়ারম্যানের। এতে জাহাজে করে জ্বালানি তেল পরিবহনের ঝামেলামুক্ত হবে বিপিসি। প্রতিদিন এরকম কত জাহাজে করে করে তেল নিয়ে নিয়ে আমাদেরকে গোদনাইলে যেতে হতো, এটা নিয়ে অনেক সংবাদ হতো। এই জিনিসটা আর বাংলাদেশের ইতিহাসে থাকবে না, বিপিসির ইতিহাসে থাকবে না। এটা অটোমেশন, এখান থেকে তেল ঢুকবে, ওখানে বেরিয়ে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে 24 ঘন্টা, পাইপলাইনে পাঠাতে লাগবে মাত্র 4 ঘন্টা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। সেই সঙ্গে কমবে জ্বালানি তেলের সিস্টেম লস ও পরিবেশ দূষণ। এটা আমাদের সুবিধা এবং লস কম হবে, পরিবেশ বান্ধব আমরা তেল পরিবহন করতে পারবো। পরিবহন করতে আমাদের এস্টিমেটেড ব্যয় হবে 90 কোটি টাকা, আর আমাদের সাশ্রয় হবে 326 কোটি টাকা। সুতরাং আমাদের প্রায়, এখন তো রেট আরও বাড়ছে, সুতরাং আমরা প্রায় 250 কোটি টাকা আমরা বছরে সাশ্রয় করতে পারব। 27 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 3700 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পরবর্তীতে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি হস্তান্তর করা হবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিটিসি পিএলসিকে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।
ডিমের ক্রমাগত দরপতনে ক্রেতারা স্বস্তিতে থাকলেও দিশেহারা টাঙ্গাইলের খামারিরা। খামারিদের দৈনিক লোকসান হচ্ছে প্রায় কোটি টাকা। প্রতিনিয়ত লোকসানে গেল এক যুগে জেলায় ডিমের উৎপাদন কমেছে অন্তত 60%। তবে দাম কমলেও কমেনি উৎপাদন খরচ। পরিস্থিতি সামাল দিতে ডিম সংরক্ষণ ও রপ্তানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি দাম নির্ধারণ করে দেওয়ার দাবি খামারিদের। টাঙ্গাইল থেকে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের কালিহাতির দেওপুর গ্রামের খামারি জিন্না নিজের জমানো ও ঋণের প্রায় 30 লাখ টাকা খরচ করে 3000 লেয়ার মুরগির খামার করেছেন। প্রতি পিস ডিম উৎপাদনে তার খরচ হচ্ছে 10 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 15 টাকায়। এতে দৈনিক 2500 ডিম উৎপাদনে তার লোকসান প্রায় 5000 টাকা। দিন গেলে আমার ঘরে থেকে মিনিমাম 3000 টাকা লস যাইতেছে। ডিমের যে বাজার, এই বাজারে টিকে থাকা সম্ভব না। জিন্নার মতো জেলার অন্যান্য খামারিদের অবস্থাও একই। গেল রমজানের শুরু থেকে সরবরাহ বাড়া ও চাহিদা কমায় দরপতন শুরু হয়। গেল কয়েক সপ্তাহে জেলায় খামার পর্যায়ে প্রতি হালি ডিমের দাম 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 32 টাকায়। ডিমের দাম কমলেও ফিডসহ অন্যান্য জিনিসের দাম বেশি হওয়ায় প্রতি পিস ডিম উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে 2 থেকে 2.5 টাকা। সে হিসেবে জেলায় 2500 খামারে দৈনিক 40 লাখ পিস ডিম উৎপাদনে লোকসান প্রায় কোটি টাকা। নিজেরাও ফার্মে কাজ করি, কোনোভাবেই আমরা আমাদের লস পুষাইতে পারতাছি না। যখন ডিমের দাম একটু বাড়ে, প্রশাসন এমনভাবে চাপ দেয় আমাদেরকে, বলে যে তোমরা 8 টাকা ডিম বিক্রি করবে, অথচ আমরা একটা ডিমের খরচ করে 10 টাকা 20 পয়সার বেশি। খাবারের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, লেবার খরচ বেশি, বিদ্যুৎ বিল বেশি, সব কিছু মিলাই আমাদের ধ্বংসর মুখে আর কি আমরা পড়ে যাচ্ছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক যুগ আগে জেলায় দৈনিক প্রায় 3 কোটি ডিম উৎপাদন হতো। ক্রমাগত লোকসান ও নানামুখী সমস্যায় উৎপাদন কমেছে প্রায় 60%। ব্যবসায়ীদের দাবি পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমলেও বিক্রি বাড়েনি, উল্টো আগের চেয়ে বিক্রি কমেছে প্রায় 40%। আগে আসলে 1200-1300 এডি মান হয়েছে 800-850। এদের মধ্যে মাংস খাইছে, সবজি টবজি খাইছে, ডিম ডাডি কম খাইছে, স্টক বেশি হয়েছে, তাদের দাম কমে গেছে। আগের মতো বিক্রি হয় না, দাম কম তো কাস্টমার ডিম খাই কম। কামের ডিমের আমদানি বেশি, ডিম চলতেছে কম। খামারিদের লোকসান কমাতে ন্যূনতম দর নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর খামার টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। এইখানে সরকারের টেক কেয়ারিং, সরকারের সচেতনতা এবং পোলট্রি মালিক যারা তাদেরকে প্রপার ট্রেনিং এবং তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর এবং দেখাশোনা করা। পোলট্রি ফার্মগুলোকে একটা প্রাতিষ্ঠানিক খাত হিসাবে ঘোষণা করে তাদেরকে আলাদাভাবে, যেমন কৃষিতে আমরা যেমন দেখি যে 1-2% বা 4% পর্যন্ত বিভিন্ন কম অত্যন্ত স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, পোলট্রি ফার্মগুলোকে সেইভাবে ঋণ দিতে হবে এবং লম্বা টাইম যাতে তারা সাস্টেন করতে পারে সেইভাবে লং টার্ম ঋণ দিতে হবে। আমরা এটা প্রস্তাব রাখছি যে ডিমের দাম নির্ধারণ করা হয়েছে, এটা বছরে একবার না করে 2 মাস অন্তর অন্তর দাম নির্ধারণ করা হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। বায়োসিকিউরিটি বা ওষুধ খরচ এগুলো কিভাবে কমাইয়া তারা খামারটা লাভবান করতে পারে সেই পরামর্শ কিন্তু আমরা তাদের দিচ্ছি সবসময়। উৎপাদন খরচ ও দরপতনের বিষয়ে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান উৎপাদন ব্যয়ের প্রায় 70%ই ফিডে খরচ হয়, তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার। ফিডের দাম কমানোটা খুবই জরুরি, এটা আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে এবং এটা অবশ্যই কমাতে হবে, কারণ নাহলে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে এটা নিয়ে কাজ করব। বিশেষজ্ঞদের শঙ্কা, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে না পারলে ডিম উৎপাদন খাত চলে যাবে বড় প্রতিষ্ঠানগুলোর হাতে। তখন প্রোটিনের ঘাটতি পূরণের সবচেয়ে সহজলভ্য পণ্যটিও কিনতে হবে চড়া দামে। এখন টাঙ্গাইল। কয়েক দফা পেছানোর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে
নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকসু ও হল সংসদগুলোর পুনর্নির্ধারিত নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে গেল ১ মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। সবশেষ গেল ২৬ জুন শিক্ষার্থীদের সাথে সভা শেষে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জাকসু নির্বাচন স্থগিতের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কি বলছে এবং একসাথে জানতে চাই শিক্ষার্থীরা আসলে এতে সন্তুষ্ট কিনা। রাত্রি ৩০ জুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উপর যে পৈশাচিক হামলা হয়েছিল সেই হামলার বিচার সম্পন্নের পর ৩১ জুলাই আসলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে তারা আসলে ৩০ জুলাইয়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে না পারার কারণে কিন্তু ৩১ জুলাই যে জাকসু নির্বাচন হওয়ার কথা সেটি হচ্ছে না। তারা আগস্টের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এবং সেপ্টেম্বরের ১১ তারিখ কিন্তু তারা আবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী প্রতিক্রিয়া বিরাজ করছে। তারা বলছেন যে ৩৩ বছর পর যে জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছিল এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কিন্তু সেটি আরেকবার বাধাগ্রস্ত হলো এবং জাকসুর যে অচল অবস্থা কেটেছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আসলে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার বিচার সম্পন্ন না হওয়ার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার সেই নির্বাচনের তারিখ থেকে সরে এসেছে। এ কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে এবং তারা বলছেন আসলে এবার যাতে আগস্টের মধ্যে বিচার কার্য অবশ্যই সম্পন্ন করা হয় এবং বিচার কার্য সম্পন্ন করে যাতে আবার ১১ সেপ্টেম্বর যাতে নির্বাচনের তারিখ নিয়ে যাতে কোনো তাল বাহানা না করা হয় তেমন কথাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো রকম তাল বাহানা করে ১১ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে, সেক্ষেত্রে তারা আসলে কোনো নির্বাচন নয় এবং কোনো জাকসু নয়, তারা এক দফার আন্দোলনে যাবেন। প্রশাসন এবং বিসির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তারা মাঠে নামবেন এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তবে এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা খবর নিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু চায়ের স্টলে, টি স্টলে এবং বিভিন্ন আড্ডায় কিন্তু শুধু জাকসু নিয়েই সমালোচনা হচ্ছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের যেই সিদ্ধান্ত সেটিকে বলছে একটি উদাসীন সিদ্ধান্ত। তারা কেন আসলে এই ৩০ জুনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে পারলেন না সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন বিরাজ করছে। এই ছিল আমার কাছে জাকসুর সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত। কয়েক দফা পেছানোর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে নেওয়া হবে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে ৪ আসামিকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় সুমন, রমজান, আরিফ ও অনিককে জেল হাজতে পাঠায় আদালত। গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে এবং বাকি ৪ জনকে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন দাবি নিয়ে চলছে পদযাত্রা। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকা থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, সাঁওতাল বিদ্রোহ দিবস ঘিরে আজ কি কি আয়োজন রয়েছে জানাবেন? হ্যাঁ, রাত্রি আপনাকে বলি যে ব্রিটিশ উপনিবেশকালে যে ভারতে 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই তারা কিন্তু সাঁওতালরা এখানে তাদের যে অনুষ্ঠান সেই দিনটিকে স্মরণ করে তারা কিন্তু অনুষ্ঠান করে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে। বিশেষ করে কানু, তারা যারা কানু, সিধু
যারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব দেওয়ার সময় তারা যে প্রায় 10,000 সাঁওতাল আদিবাসী তারা যে মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, সেই দিনটি উপলক্ষ করেই কিন্তু সাঁওতালরা তাদের আদিবাসীরা কিন্তু প্রতি বছরই এরকম একটি দিন তারা এখানে পালন করে থাকে, যে দিনটিকে কেন্দ্র করে তারা কিন্তু পদযাত্রা, তাদের সাঁওতাল নেতাদের শ্রদ্ধাঞ্জলি সহ বিভিন্ন যে কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাঁওতাল সম্প্রদায়ে তাদের যে কৃষ্টি কালচার তুলে ধরে তাদের যে ভূমি রক্ষা, মূলত যে জিনিসটি বিদ্রোহে যে জিনিসটি ছিল সেটি হলো ব্রিটিশরা যে রাজস্ব নেওয়া এবং তাদের কৃষি যে নীতি, সে কৃষি নীতিকে অন্যভাবে পরিচালনা করার লক্ষ্যেই কিন্তু ব্রিটিশরা চেয়েছিল 1855 সালে। তখনই কিন্তু সাঁওতালরা তাদের কিন্তু নিজের যে অস্তিত্ব রক্ষার জন্য ভারতের ঝাড়খণ্ড এলাকায় তারা কিন্তু বিদ্রোহ গড়ে তুলেছিল। সেই বিদ্রোহতে 10,000 লোক মারা গিয়েছিল সাঁওতাল সম্প্রদায়ে। সেই দিনটিকেই তারা বিভিন্নভাবে পালন করে থাকে। তাদের যে প্রাচীন যে ঐতিহ্য সেটি হলো তীর ধনুক নিয়ে তাদের শত্রু মোকাবেলা করে, তাদের যে বাপদাদার যে সম্পত্তি, তাদের যে বিভিন্ন তারা যে বঞ্চিত, সেই বঞ্চিত শোষিতর বিরুদ্ধে কিন্তু এই দিনটি তাদের যে পালন সেটি করে থাকে। আর এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এখানে একটি বড় ফার্ম রয়েছে, যে বাগদা ফার্ম, যে ফার্মকে কেন্দ্র করে 2016 সালে কিন্তু একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছিল এবং তারা যেটি দাবি করছে তাদের বাপদাদার যে সম্পত্তি, তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছিল। সেই উপলক্ষে কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই এলাকাকে তারা বেছে নিয়েছে, যাতে করে তাদের যে বর্তমানে যে সম্পত্তি রয়েছে 1842 একর যে সম্পত্তি, সেই সম্পত্তি তারা বাপদাদা সম্পত্তি বলে তারা দাবি করছেন। এবং এখানে কোনো প্রভাবশালী কিংবা সরকারি কোনো যে তাদের যে আগ্রাসন, সে আগ্রাসন তারা সহ্য করবে না বলে বিভিন্নভাবে তারা স্লোগান দিয়েছে, পদযাত্রা করছেন, আলোচনা সভা রয়েছে এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু তারা দিনটি এখানে পালন করবেন এবং এই উপলক্ষে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে, যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সাঁওতাল যে যেন তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেইভাবে কিন্তু তাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এবং এখানে আদিবাসী সম্প্রদায়ে যে নেতারা তারা যেটি বলছেন যে এই গাইবান্ধার গোবিন্দগঞ্জে যে বাগদা ফার্ম, সে ফার্মটি তাদের বাপদাদা সম্পত্তি, এই সম্পত্তিতে কেউ যেন কখনো হস্তক্ষেপ না করে, সেই বিষয়টি যেন সরকার সবসময় নজর রাখে, এটি তারা বলছেন। এবং এই পদযাত্রা পরেই কিন্তু তারা আরও যে সামাজিক তাদের যে কর্মকাণ্ড, ঐতিহ্য কর্মকাণ্ড তারা কিন্তু তারা পরিচালিত করবে এবং দিনটি যথাযথ মর্যাদা তারা পালন করবে। তো এই ছিল রাত্রি আমার কাছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম থেকে সাঁওতাল আদিবাসীদের কর্মকাণ্ডের সর্বশেষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি বছর আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে, আর এই পর্যন্ত মারা গেছেন 12 জন। এ নিয়ে আরও জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ, গেল 24 ঘন্টায় নতুন করে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং একই সাথে জানতে চাই এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ। আসলে গত 24 ঘন্টায় নতুন করে যারা আক্রান্ত হয়েছে তার সংখ্যা কিন্তু 23 জন, আর 71 জন এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তো এই যে আক্রান্ত এবং নতুন রোগী যারা ভর্তি আছেন এদের মধ্যে কিন্তু গতকালকের মৃত্যুর কোনো খবর নেই, কিন্তু নিয়মিতই ভর্তি হচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত বরিশাল যে ডেঙ্গু রোগের যে মাসিক প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, যেহেতু আজকে মাসের শেষ দিন, সেই হিসাবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত মোট ভর্তি ছিলেন 672 জন। এর মধ্যে বরিশাল জেলার 106 জন এবং এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের কিন্তু 22 জন। সবচেয়ে বেশি সিটি এলাকার যারা ভর্তি ছিলেন জুন মাসেই 10 জন এবং মে মাসে ছিলেন কিন্তু 8 জন। একটু জানিয়ে রাখি যে এই সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম, বিশেষ করে বরিশাল বিভাগের ডেঙ্গু রোগীর সংখ্যাই কিন্তু বেশি। যেমন যদি গতকালকে পর্যন্ত অর্থাৎ 29 তারিখ পর্যন্ত যে তথ্য আমাদের
আমাদের হাতে আছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4,582 জন সর্বমোট রোগী বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এ পর্যন্ত। এর মধ্যে মারা গেছেন 12 জন, আর 4,154 জন রোগী কিন্তু ছাড়পত্র পেয়েছেন, অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বরিশাল বিভাগে গতকালকের তথ্য অনুযায়ী ভর্তি আছেন এখন পর্যন্ত 416 জন রোগী। তো বরিশালে যারা মারা গেছেন এর মধ্যে 12 জনের মধ্যে 5 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, আর 6 জনই মারা গেছেন কিন্তু বরগুনাতে। এছাড়া পটুয়াখালীতে মারা গেছেন 1 জন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বরিশালের ডেঙ্গু রোগীর যে সংখ্যা এবং বরিশাল বিভাগের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু দিন দিন কমছে না, বরঞ্চ বাড়ছে। আর প্রশাসনের তরফ থেকে আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, প্রশাসন যেটি আমাদেরকে বলেছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসন তারা কিন্তু চিকিৎসার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে কিন্তু আমরা যেটা দেখছি যে আমরা আসার পর থেকে পর্যন্ত এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরলস প্রচেষ্টা দেখেছি। তারা প্রত্যেক রোগীর কাছে যাচ্ছেন, ডেঙ্গু রোগীর কাছে যাচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত চেক আপের জন্য যেটি দরকার করা সেটিও তারা করছেন। অর্থাৎ তাদের মধ্যে আমরা কোনো ত্রুটি দেখছি না। তবে একটা জিনিস বলি যে আসলে ডেঙ্গু রোগীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা দেখা যায়, সেটি হচ্ছে রক্তের প্লাটিলেটের কি অবস্থা, রক্তের তাদের কোনো ক্ষতি হলো কিনা, এই জন্য তারা উদ্বিগ্ন থাকেন। এখানকার চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এতটুকুই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা হচ্ছে তার সবশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ। চলতি বর্ষায় আগ্রাসী রূপে ফেনীর নদীগুলো, বিস্তীর্ণ এলাকা ভয়াবহ নদী ভাঙনের কবলে, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে। দুলাল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুলাইমান তালিম। নদী ভাঙনে বিলীন একের পর এক এলাকা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। ছোট ফেনী নদীর আগ্রাসী এই চিত্র বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। মাহতাবুদ্দিন নিহাল সোনাগাজীর কুটিজাট এলাকার নদী পাড়ের চর গোপালগাঁওয়ের বাসিন্দা। মাসখানেক আগেও এখানেই ছিল বসতি, যদিও এখন সে ভিটেহীন, নেই মাথা গোজার একমাত্র ঠাইটুকু। মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমাদের মতো এরকম শত শত পরিবার নদী ভাঙনের কারণে পথে বসে যেতে বাধ্য হবে। শুধু এই এলাকা নয়, আশপাশের ছয়ানি, চরমল্লিশপুর, কাটাখিলা, কাজিরহাট, বিষ্ণুপুর সহ প্রায় 15টি ইউনিয়নের মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত পার করছেন। একটাই আশঙ্কা, আজ নয়তো কাল নদীগর্ভে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। এখান থেকে 1 কিলো ভিতরে সর্বস্ব হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। কেবল বসত বিটা নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কবরস্থান, শ্মশানও। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ। পরিস্থিতি থেকে রেহাই পেতে আন্দোলন করেছে এলাকাবাসী। নদীতে ভাঙি মন্দির সব পড়ে গেছে, আমাদের এখানে দাসপাড়ার অনেক ঘর বাড়ি চলে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন 2-3 কিলো পথ দুধ দিয়ে ঘুরে স্কুলে যাইতে হয়। এমতো অবস্থায় অনেক ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা প্রশাসনের দোরগোড়ায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু প্রশাসনে কোনো টনক নড়ে নাই। আমাদের আবেদন যে মনে করেন এটা কাজটা যেন নদী ভাঙার কাজটা যেমন করে, যেভাবে সরকারের সম্ভব হয় ওইভাবে যেন সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়। গেল বছরের আগস্টের বন্যায় পানির চাপে ভেঙে পড়ে মুসাফুর ক্লোজার। এরপর থেকেই ভয়াবহ রূপ নেয় নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, একদিকে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত ভেঙে পড়ছে নদীর তীর। এই অবস্থায় জোড়াতালি নয়, টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে। ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরে 13 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক কাজের পরিকল্পনা। এছাড়াও মুহুরী কহুয়া সিলোনিয়া নদী তীরের 16 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। আর নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় বি স্ট্রং প্রজেক্টে ছোট ফেনী নদীতে 6.5 কিলোমিটার নদীতে প্রতিরক্ষামূলক কাজ আছে।
সোনাগাজীর কুঠিরহাটের চর গোপালগাঁওয়ের ঠিক এখানেই ছিল ঘরবসতি, ভিটেমাটি, সংসার। এক মাসের ব্যবধানেই তা বিলীন হয়েছে নদীগর্ভে। নদী ভাঙনের এই করুণ চিত্র সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় অসহায় মানুষগুলো সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন। সোলাইমান ডালিম, এখন ফেনী। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ 5 উপজেলার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা রক্ষা করছে পটুয়াখালী মির্জাগঞ্জ সড়ক। ফলে আঞ্চলিক অর্থনীতিতে বেড়েছে গতিশীলতা। কিন্তু গেল 2 বছরে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদের উপর নির্মাণ করা হয় পায়রা সেতু। তবে 2021 সালে সেতুটি উদ্বোধনের পর যানবাহনের চাকা ও স্কেলের উপর ওজন সীমা নির্ধারণ করা হয়। সেতু উদ্বোধনের পর বাণিজ্যিক প্রয়োজনেই মির্জাগঞ্জ পটুয়াখালী সড়ক পথে শুরু হয় পণ্য পরিবহন। তবে সংস্কারের অভাবে 2 বছর ধরে 14 কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষায় নিয়মিত ভারী যানবাহন চলাচলে সড়কের পিচ উঠে মাটি বেরিয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। যাতায়াতের সমস্যা, মালামাল নষ্ট হয়, ড্যামেজ হয়, কৃষক দোকানদার যাইতে পারে না, সব দিকে ক্ষতি। রাস্তা পুরোপুরি ভাঙ্গা। রাস্তার কারণে অনেক শিক্ষার্থী এখান থেকে চলে গেছে, তারা ঠিকমতো এখানে যাতায়াত করতে পারে না। দেখা যায় গাড়িতে, অটো গাড়িতে আসলে রাস্তা গাড়ি উল্টে রাস্তায় পড়ে যায়। এরপরে এই জন্য শিক্ষার্থীরা আসতে চায় না। তো গাড়ি চালাইতে সমস্যা, রাস্তা ভাঙ্গা চুরা, এই জন্য গাড়ি চালাইতে সমস্যা, গাড়ির ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। মির্জাগঞ্জের রাস্তা আপনারা জানেন, সেই রাস্তাটা স্ট্রেট রাস্তা নয়, সেটা অনেক দিয়ে অনেক জায়গা থেকে ঘুরে আসতে হয়। সেজন্য আমাদের রাস্তা ড্যামেজ হয়ে গেছে। এই অধিবর্ষণে রাস্তা খুব খারাপ অবস্থা। সেজন্য অতি দ্রুত গতিতে এই রাস্তাটি নির্মাণ করার জন্য আমাদের সড়ক জনপদের উপদেষ্টার কাছে পটুয়াখালী চেম্বার অফ কমার্সের তরফ থেকে জোর দাবি জানাচ্ছি। বিনাপানিয়া, কচুয়া, বেতাগী, মির্জাগঞ্জ, সুবিদখালী এবং পটুয়াখালী রুটের 9 কিলোমিটার সড়ক ও বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের উদ্যোগ থমকে আছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান, উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী চৌরাস্তা থেকে সুবিদখালী পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি 2023-24 অর্থ বছরের জুলাই মাসে আমরা এটি 21 কোটি টাকার একটি কর্মসূচি পাস করি। তবে সেটির জন্য যেটা দরপত্র আহ্বান করার পরে মূলত দরপত্রে বিভাজনের সমস্যা, ঠিকানা বিভাজনের সমস্যার কারণে এই টেন্ডার করা হয় এবং এটি আগামী 2 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে এটি দরপত্র অনুমোদন সহ ঠিকাদার নিয়োগ করা যাবে বলে আমি বিশ্বাস করি। সড়কটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন আরও আন্তরিক ও মনোযোগী হলে জেলার বাণিজ্যিক কার্যক্রম সচল থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। নদীখেরা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, যেখানকার মানুষের একমাত্র প্রতিপক্ষ প্রকৃতি। সেই মনপুরাকে রক্ষায় 3 বছর আগে 1117 কোটি টাকার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কাজের গুণগত মান, ঠিকাদারদের অনিয়ম, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ আছে বাঁধের নকশাও বদলেছে প্রভাবশালীদের হস্তক্ষেপে। অঙ্কুর রায়ের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। চারদিকে উত্তাল মেঘনা, মাঝখানে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা, যেখানে বর্ষা মানে আতঙ্ক, ভাঙন মানেই ঘর ছাড়া হওয়ার ভয়। এই বাস্তবতা বদলাতে 2022 সালে একনেকে অনুমোদন পায় 1117 কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প, যেখানে 52 কিলোমিটার বাঁধ, 117টি সাবমার্সিবল স্পার, 37 কিলোমিটার জিও ব্যাগ ও টিউব ডাম্পিং এবং 10টি স্লুইস গেট নির্মাণ করার কথা ছিল। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় এই বাঁধ নির্মাণ কাজ। এরপর থেকেই কাজের মান নিয়ে ওঠে নানান প্রশ্ন। স্থানীয়রা বলছেন, নিম্নমানের বালু, সিমেন্টের পরিমাণ কম, বাঁধের পাশেই কাটা হচ্ছে মাটি, বাঁধের উচ্চতা, পরিধি প্রকল্পের সাথে মিল না রেখেই চলছে কর্মযজ্ঞ।
পানি বালু একসাথে করি ভরি ফালাই দেয় এবং বস্তা আধা বস্তা ভরে, কোনোটা ভরে কোনোটা ভরে না। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। যেই পরিমাণ সিসি ব্লক দেওয়ার কথা সেখানে বস্তার ভিতরে বালি, কোনো সিমেন্টের কোনো অংশে নাই। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা, সবচেয়ে বিপদগ্রস্ত এলাকা, কারণ এখানে এই বেরিবাদে সম্পূর্ণ অনিয়ম দুর্নীতি চলে। ব্লক ফেলানোর কথা ছিল, ওখানে ব্লক না ফেলে ওরা শুধুমাত্র বস্তা ফালাইতেছে, একবারে সস্তা বস্তা ফালাইতেছে। কিভাবে প্রসিডিউরে ডাম্পিং হচ্ছে এবং কিভাবে মোটা বালু বা আমার যে স্পেসিফিকেশন মোতাবেক বালু 80% রিটেন করা বালুটা এনশিওর হচ্ছে কিনা এটা আমরা দেখাতে পারবো যে কোনো সময়। এটাতে কোনো ছাড় নেই, যার ফলে এই যে অভিযোগগুলো এগুলো সত্য নয়। বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের নানান প্রশ্ন ও প্রতিবাদের পরেও থেমে থাকেনি ঠিকাদারি সিন্ডিকেট। অভিযোগ আছে সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের হামলায় ঘটেছে মৃত্যুর ঘটনাও। স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের হস্তক্ষেপে পাল্টে ফেলা হয়েছে বাঁধের নকশা। প্রকৃত ভাঙনপ্রবণ এলাকা বাদ গেছে প্রকল্প থেকে, এমনকি একাধিক জায়গায় কাজ শুরু না হতেই ধসে পড়েছে বাঁধ। অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর উপর জুলুম করে নাই। অন্যায়ের প্রতিবাদ করলে কি তার জীবন কেড়ে নেবে? আমার ছেলের নির্মমভাবে হত্যা করছে, আমি হত্যাকারীর বিচার চাই। এই কাজটা সঠিকভাবে হচ্ছে না, যখন অনেকটাই দুর্নীতি হইতেছে, এটা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া তাদেরকে বাধা দিতে যায়, অনেকের একজনের জীবন দিতে হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একটা পক্ষ ইতিমধ্যে পার্সেন্টেজ নিয়ে গেছে, আরেকটা মেন কন্ট্রাক্টর যারা এরা আবার একটা পার্সেন্টেজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। আসলে যেই পরিমাণ যেই মানের বেরিবাদ হওয়ার কথা সেই মানে হচ্ছে না। IWMCS কিন্তু এই প্রজেক্টে স্টাডি করেছেন, তারা কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করছে, কারণ আমাদের যে মরফোলজিক্যাল ডাটা রয়েছে সেগুলোর স্টাডির ভিত্তিতে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। কোথায় করলে এটা সাস্টেন হবে সেভাবে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। হুট করে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট কোথাও সরাই দিতে পারবো না। 52 কিলোমিটার এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। 17টি প্যাকেজে এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কাজের অগ্রগতি 51%। এখন ভোলা। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কর্মসূচি প্রত্যাহারের স্বাভাবিক এনবিআর এর কার্যক্রম, চট্টগ্রাম কাস্টমস ও স্থলবন্দরের সচল শুল্কায়ন। তফসিল স্থগিত, 31 জুলাই হচ্ছে না জাকসু নির্বাচন, আগামী 11 সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা। জুলাইয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ, বছরে 250 কোটি টাকা সাশ্রয়ের আশা। ডিমের দরপতন, লোকসানে বন্ধের পথে অনেক খামার, পরিস্থিতি সামলাতে ডিম সংরক্ষণ ও রপ্তানির দাবি। এবং বর্ষার শুরুতেই আগ্রাসী ফেনীর নদ নদী, বিস্তীর্ণ এলাকায় ভাঙন, সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।